বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে খুব স্বাভাবিকভাবেই কথা বলবো ইউনুস সেন্টার থেকে সরবরাহকৃত এবং ইউনুসের আন্তর্জাতিক গ্যাংয়ের অন্যতম সদস্য বিবিসির সর্বশেষ যে আবিষ্কার মাননীয় প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার জন্য সে বিষয়ে আপনারা জানেন যে ভিডিও নিয়ে আজকে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে, সেটা হচ্ছে এই ভিডিও আরো একবার এরকম প্রকাশ করেছিল। সেটা ছিল মার্চ মাসে। তখনও এই ভিডিওর বিভিন্ন খুঁটিনাটি ত্রুটি এবং এটা যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা হিসেবে, তা তখন বিভিন্নভাবে বলেছি এবং বিভিন্ন স্তর থেকে বিভিন্ন পর্যায় থেকে দেশে বিদেশে এটা এমনভাবে সামনে এসেছে এবং এটার ত্রুটি এমনভাবে প্রমাণিত হয়েছে, তখন আর এটা নিয়ে কেউ আগায়নি। কিন্তু হঠাৎ করে এখন এই বিষয়টা সামনে আনা হয়েছে। এটা কোনো কাকতালীয় ঘটনা না, বা এটা কোনো স্বাভাবিক ঘটনা না। এই ধরনের একটা বিষয় আরো আগের থেকেই তৈরি করা ছিল। তো এই ধরনের খুব বিস্ফোরক তথ্য বিশিষ্ট প্রচারণা কখন চালাবে তার একটা টাইমিং এর একটা ব্যাপার ছিল। এটা হলো এমন একটি বিষয় যেটা সামনে আসলে বা সেটা প্রচারিত হলে অন্য যে কোনো কিছু ধামাচাপা পড়ে যাবে এবং এটা নিয়ে বেশ শোরগোল সৃষ্টি করা যাবে, এটা নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হবে। সেজন্য একটা রিজার্ভ রাখা হয়েছিল এরকম। যেমন আজকে অবৈধ আদালতের প্রসিকিউটর রাজাকার সাবেক শিবির নেতা তাজুল ইসলাম আজকে বলেছে এখানেই শেষ না, আরো অনেক সারপ্রাইজ আছে। তো তারা পরিস্থিতিকে বিভিন্ন সময় খুব বেসামাল পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য, আত্মরক্ষার জন্য কিছু কিছু জিনিস তারা আগের থেকেই তৈরি করে রেখেছে। তারই ফলশ্রুতিতে আজকে আমরা এটা দেখলাম। তো এখন কেন এটা সামনে আবার নতুন করে আনা হলো? এটা আনা হলো এই কারণে যে ডোনাল্ড ট্রাম্পের 35% শুল্ক আরোপের প্রেক্ষিতে
দেশের সর্বস্তরে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে, বিরাট আলোচনার সৃষ্টি হয়েছে এবং পতনগামী ইউনূসের পতন আরো দ্রুত বেগে ত্বরান্বিত হচ্ছে। ওই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যে, ওই ঘটনা থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্যে অতীতে অনেক ঘটনার সময় এরকম ঘটনা তারা করেছে। একটা দৃষ্টি সরানোর জন্য নতুন আর একটা জিনিস আবিষ্কার করে, সত্য মিথ্যার কোনো বালাই নাই। তো এইরকম একটি পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য বিবিসিকে ব্যবহার করে বিবিসির নামে তাদেরই সাপ্লাইকৃত, সরবরাহকৃত প্রোপাগান্ডা টুলস আজকে প্রকাশিত এবং প্রচারিত হচ্ছে। তো এখন কথা হচ্ছে, এটা নিয়ে তো অতীতে বেশ কয়েকবার কথা বলেছি, আবার নতুন করে যেহেতু আসছে আবার বলতে হয়। যেহেতু বিবিসি মানে বেস্ট ট্রাস্টেড কনসার্ন না। বিবিসি মানে হলো বিগ বুলশিট কর্পোরেশন। আমাদের দেশের অধিকাংশ মানুষ একসময় বিবিসির প্রতি আমরা সবাই খুবই নির্ভরশীল ছিলাম, তাদের প্রচারণার জন্যে এবং তাদের তথ্যের ভিত্তির জন্যে, সঠিক তথ্য তারা প্রচার করত। কিন্তু গত 15 বছরে তারা একদম খোলাখুলিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার দলকে একদম আমেরিকা বা ইউরোপে যেমন বিভিন্ন সংবাদ সংস্থা, মিডিয়া সরাসরি রাজনৈতিক পক্ষ নেয়, ঠিক বিবিসিও বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে অবস্থান নিয়েছে সরাসরি। আর 5 তারিখের পর থেকে তো উলঙ্গভাবে তারা নেমেছে। অনেক সমালোচনার প্রেক্ষিতে ইদানিংকালে কিছু কিছু টুকটাক কিছু সংবাদ তারা, যেটা সরকারের বিরুদ্ধে যাবে, এই অবৈধ সরকারের বিরুদ্ধে যাবে, ইউনূসের বিরুদ্ধে যাবে, এই কিঞ্চিত দিয়ে মুখ রক্ষা করার জন্য দিচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন বহির্বিশ্বে বিবিসি, আমি আরো অনেক মিডিয়া আছে, সেগুলি অপ্রাসঙ্গিকভাবে আমি বলার প্রয়োজন নাই, বিবিসি নিয়েই বলি। আপনি যদি চীন সম্পর্কে দেখেন, বিবিসির তথ্য উদ্দেশ্যমূলক এবং তারা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে চীনের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে, ভেনিজুয়েলার বিরুদ্ধে, আগে সিরিয়া ছিল, সিরিয়ার বিরুদ্ধে, ইয়েমেনের বিরুদ্ধে। তো আমেরিকার বিপক্ষের যে দেশগুলো আছে, আমেরিকার বিপক্ষে মানে ব্রিটিশদের বিপক্ষে, ব্রিটিশ সরকারের বিপক্ষে, ওরা সেখানে ভুতুরে গল্প, আমরা যেগুলোকে আষাঢ়ে গল্প বলি, এরকম গল্প তারা আবিষ্কার করে। এই বিবিসি রাশিয়ার প্রেসিডেন্টের ক্যান্সার আবিষ্কার করছে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে মল ত্যাগ করার আবিষ্কার করেছে। 6 মাসের মধ্যে ওই ক্যান্সারের রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মারা যাবে, সেইগুলি আবিষ্কার করেছে।
3 মাসের মধ্যে রাশিয়ার সমস্ত গোলা বারুদ শেষ হয়ে যাবে, সেইটা আবিষ্কার করেছে। 6 মাসে রাশিয়া অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবে, এগুলি আবিষ্কার করেছে। ফ্রিজের থেকে, টেলিভিশন থেকে সেমিকন্ডাক্টর খুলে তারা মিসাইল বানায়, এগুলি আবিষ্কার করেছে। এগুলি তো বিবিসি করেছে, ব্রিটিশ মিডিয়া করেছে, আমেরিকান মিডিয়া করেছে, জার্মান মিডিয়া করেছে, ফ্রেঞ্চ মিডিয়া করেছে, কানাডিয়ান মিডিয়া করেছে। তো তাদের রাজনৈতিক স্বার্থ যেখানে, তাদের স্টেক যেখানে আছে, পলিটিক্যাল অ্যালাইনমেন্ট যেখানে আছে, সেইখানে সেটা তাদের পক্ষকে শক্তিশালী করার জন্য, রক্ষা করার জন্য এবং তাদের পক্ষের পক্ষকে দুর্বল করার জন্য, বিতর্কিত করার জন্য, অসম্মানিত করার জন্য যা যা করার দরকার অত্যন্ত ইন্টেলেকচুয়ালি তারা সেগুলি করে। তো তারই সর্বশেষ সংস্করণ হল প্রধানমন্ত্রীর মিথ্যা ভুয়া টেলিকনফারেন্স ফাঁস, এবং তারা সেটা ইয়ারশট নামে আরেক কোম্পানি, সেটা হলো ব্যক্তি, একটা প্রাইভেট কোম্পানি। আপনি পয়সা দিলে যা খুশি তাই করতে পারবেন, এটা কোনো ব্যাপারই না। আপনি কি পয়সা দিলে ওখান থেকে যা খুশি তাই রিপোর্ট আনতে পারবেন, এটা কোনো ব্যাপারই না। আপনি ল্যাবরেটরিতে যাবেন, আমাদের এখানে ল্যাবরেটরিকে বললেই হবে আমাকে এই স্টাইলের একটা, এই হার্টের এইটা, এই কিডনির এইটা, তারপরে ডায়াবেটিসের এইটা, নানান সমস্যা যেগুলি দেখালে বিভিন্ন জায়গায় সহানুভূতি পাওয়া যাবে, সুবিধা পাওয়া যাবে। সেই সব কারণে যদি চান আপনি ল্যাবরেটরিতে, ডায়াগনস্টিক সেন্টারে গেলে ওরাও এইভাবে প্রোগ্রাম করে আপনাকে করে দিবে, কোনো সমস্যা নেই। তো ইয়ারশট কোনো সার্টিফিকেট দিয়েছে তাতেই সেটা সত্য হয়ে যায় না। দেখেন, প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার জন্য প্রথম আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক তথাকথিত নির্ভরযোগ্য সংস্থা জাতিসংঘ প্রথমে এই কাজটা করেছে। সেটাও মোসাহেব মানে ফরমায়েশি ছিল। ইউনূসের বন্ধু ইউনূস সাহেব রিকোয়েস্ট করেছে, তারা কষ্ট করে সেটা বানিয়ে ওখানে পাঠিয়েছে। তারপর তারা ওইটাকে মোটামুটি আরো পরিমার্জন করে, আরো লুক্রেটিভ করে তারপরে তারা জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট হিসাবে ভলকার টার্ক প্রকাশ করেছে। তো জাতিসংঘ প্রকাশ করলো মানে এই না এটা সর্বজন গৃহীত হয়ে গেছে, সবাই এটা মান্য করেছে। বরং অধিকাংশ মানুষ দেশে বিদেশে এটাকে একটা বুলশিট হিসাবে আখ্যায়িত করেছে। এই রিপোর্টের কারণে জাতিসংঘের মান মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছে, প্রশ্নের সম্মুখীন হয়েছে। ভলকার টার্ক নিজেও অ্যাশেমড হয়েছে। সেইটাকে কাভার দেওয়ার জন্য পরে আরেকটা রিপোর্ট দিয়েছে যেটা ইউনূসের বিপক্ষে গেছে, সেটা অন্য প্রসঙ্গ। তো ওই যে ভলকার টার্ক জাতিসংঘ মানবাধিকার কমিশন যে রিপোর্টটা দিয়েছিল, সেখানেও তারা বলেছে প্রধানমন্ত্রীর নির্দেশে এই গুলিগালা হয়েছে, এই হত্যাকাণ্ড হয়েছে। এটার প্রমাণ হিসাবে তারা তখন বলেছিল যে তারা এটা প্রধানমন্ত্রীর কোনো সরাসরি প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে এরকম কোনো তথ্য তাদের কাছে নেই। তারা কিন্তু এই রেকর্ড তাদের কাছেও আছে। তারা এই 18 সেকেন্ডের যেটা আজকে বিবিসি প্রকাশ করলো, এইটা তখনও তাদের কাছে ছিল এবং আরো কয়েক ডজন ভুয়া কথোপকথন এআই দিয়ে বানানো, এমনি সেমনি বানানো, এগুলো তাদের কাছে জমা দেওয়া হয়েছিল। এগুলো তারা কগনিজেন্সে নেয়নি। সেজন্যই তারা জাতিসংঘ বলেছে আমাদের কাছে ওইরকম হার্ড কোনো ডকুমেন্টস নাই, তবে প্রধানমন্ত্রী এগুলো তার নিরাপত্তা উপদেষ্টা এরকম আরো 2-1 আছে, তাদের মাধ্যমে এই নির্দেশনা দিয়েছে। এইটা হলো অনুমান ভিত্তিক, সেটা উল্লেখ করা আছে। তো এখন কথা হচ্ছে জাতিসংঘের কাছে ওই রেকর্ড দেওয়া হয়েছিল।
জাতিসংঘ এটা পরীক্ষা নিরীক্ষা করেছে। জাতিসংঘের থেকে তো হাইয়েস্ট টেকনোলজি ইয়ারশটের কাছে নাই। তারা সেটা তাদের নিজস্ব সোর্সে, নিজস্ব ল্যাবরেটরিতে এই ধরনের যে সিস্টেম আছে তাদের, সেখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এটা এআই দিয়ে করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা। সো এখন দেখেন, কোনো জিনিস মিথ্যা প্রমাণ হলেই আমাদের দেশের রাজনীতিবিদরা, আমাদের দেশের সাংবাদিকরা, আমাদের দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা তখন সরকারি থাকে তারা থেমে যায় না, বরং আরো আকর্ষণীয় করে পরবর্তী এপিসোড আনার জন্য তারা তৎপর হয়। এই ডাস্টবিন কি নাম, শফিক, কত সময় কত কিছু এনেছে সামনে, সবটাই তো ভুয়া। তো ও এখন আবার নতুন করে এমন ভাবে আজকে স্টেটমেন্ট দিয়েছে যে আর কিছুর দরকার নাই, বাস হয়ে গেছে, এখন আর পালানোর জায়গা পাবে না। এতদিন বলছে পালিয়ে গেছে, এখন বলছে আর পালানোর জায়গা পাবে না। এটা ভিন্ন অর্থে বলছে অবশ্য, মানে এখন আর রেহাই পাওয়ার, ওই যে ফাঁসি দিবে, ফাঁসির থেকে রেহাই পাওয়ার আর সুযোগ থাকবে না। ভালো। আর তাজুলের সেকেন্ড ম্যান তামিম নামে একটা আছে প্রসিকিউটর, যে কিনা এই তথ্য সরবরাহ করেছে বিবিসির কাছে, সেও বিবৃতি দিয়েছে। বিবৃতি মানে একটা মন্তব্য করেছে। তো এটা যে একটা অর্গানাইজড ওয়েতে এই জিনিসটাকে করা হয়েছে, এটা বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই বুঝে গেছে। এখন মিডিয়ার কথা তো বলে লাভ নেই, মানে মিডিয়া বলতে হলো যে আমাদের লোকাল মিডিয়া, পত্রিকা বা টিভি, এদের কথা তো বলে লাভ নেই। এরা তো হলো এখন আছে গান পয়েন্টে, যা বলবে তাই করতে হবে, এদের কোনো দ্বিমত নাই, নিজস্ব কোনো মত নাই, যা দিবে তাই প্রচার করো। আর কিছু মিডিয়া তো আছে একটু অতি উৎসাহী, তারা একটু বেশি শব্দ ব্যবহার করবে, আর একটু কাটিং কুটিং করবে বিভিন্ন রকমের, তো সেটা তো থাকবেই। এখন কথা হচ্ছে, আজকে যে বিবিসি এটা করলো, এই কাণ্ডটা করলো, বিবিসি এরকম বহু কাণ্ড করেছে বিশ্বে, তাতে তাদের লাজ লজ্জা নাই। কারণ তার তো টাকা দেয় ব্রিটিশ সরকার, এটা একটা ব্রিটিশ সরকার থেকে টাকা দেয়, তাদের তো বিজনেসের কিছু নেই এখানে। তো তাদের চাকরি আছে, ভালো লেখুক খারাপ লেখুক, যাই লিখুক, যাই প্রকাশ করুক, তাদের কোনো সমস্যা নাই। মাঝে মাঝে মাপ চায়, মাঝে মাঝে আবার বড় সাহেবদের বিবিসির চাকরি যায়, লজ্জা পায়, পদত্যাগ করে, এইসব কাহিনী তো আছেই বিবিসিতে ভরা। তো এখন আমি এই টেপ নিয়ে কয়েকটা, এটার দুইটা সাইড আছে। একটা হলো আইনগত দিক, সেই কথাটা আমি এখন বলবো না, প্রয়োজন হয়তো ভবিষ্যতে বলবো। আরেকটা হলো রাজনৈতিক দিক। রাজনৈতিক দিক থেকে উদ্দেশ্য যেটা আর কি, সেটা হচ্ছে যে মানে রাজনৈতিক মাইলেজ পাওয়ার, রাজনৈতিকভাবে বেনিফিটেড হওয়ার, আর আরেকজনকে ড্যামেজ করার যে উদ্দেশ্য, সেটা থেকে আমার কাছে এটার যে এই মুহূর্তে যে ফাইন্ডিংসটা আমার যেটা নজরে আসছে, সেটা হচ্ছে বিবিসির ওই লেখার মধ্যেই কিন্তু আছে, যে লেখাটা তারা দিছে রিপোর্টটা, ওই রিপোর্টের মধ্যেই আছে যে এইটা তারা বিভিন্ন সূত্র থেকে নিয়েছে। সূত্রের নাম বলে নাই, বলার দরকারও নাই, বিভিন্ন সূত্র। এবং এখানে এটার উপরে মন্তব্য নিছে কার? এই তাজুলের, প্রসিকিউটর তাজুলের উপদেষ্টা ক্যাডম্যানের, বর্তমান এই বিচারের মধ্যে যিনি উপদেষ্টা হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করবেন, তার মন্তব্য। প্রথম কথা হচ্ছে যে ওই রিপোর্টেই বলা আছে এটা নাকি স্পিকারে কথা বলছে, অথচ
42 বছর পর্যন্ত আমি অত্যন্ত কাছে থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি, চিনি। উনি কোনোদিন স্পিকারে কথা বলে না, বলে উপরে ওনার খুব পারিবারিক, খুব বাচ্চা টাচ্চা থাকলে বা অন্যান্য কোনো থাকলে সেটা ওইটা অন্য ব্যাপার। অফিসিয়ালি নিচে নেমে কোনোদিন উনি স্পিকারে কথা বলেন না এবং কথা উনি বুঝেন না। আপনারা জানেন যে 4 আগস্ট 2004 সালে 21শে আগস্ট তারেক জিয়ার পরিকল্পনায় এবং নির্দেশে ওনাকে হত্যা করা এবং আওয়ামী লীগের সব উদ্বোধন নেতাদেরকে হত্যা করার জন্য যে আক্রমণ করা হয়েছিল, গ্রেনেড আক্রমণ, তখন ওই গ্রেনেডের শব্দে তার কান, শ্রবণ শক্তি কমে যায়, মারাত্মকভাবে ড্যামেজ হয়। তারপর থেকে উনি সামনাসামনি অনেক কথা উনি একটু জোরে না বললে বুঝেন না, আর স্পিকারে তো বুঝেনই না, কানে লাগিয়ে, এবং খুব যত কম কথা বলা যায় কানে লাগিয়ে। উনি ফোনে কথা বলাটা অত বেশি পছন্দ করেন না, আর ওনার জন্য এটা সুবিধাজনকও না। এটা হলো বাস্তবতা। উনি কখনোই স্পিকারে কথা বলেন না, এগুলো একটা। ওই রিপোর্টেই বলা হয়েছে, কথা বলার সময় মনে হয়েছে কোনো একটা উন্মুক্ত পরিবেশে বা যেখানে গাড়ির শব্দ, এই শব্দ, নানান শব্দ আসতেছে, নয়েজ আসতেছে। প্রধানমন্ত্রীর পুরো বাড়িটা এয়ার কন্ডিশন করা, এয়ার টাইট, বাইরের কোনো শব্দ, ইভেন গাড়ির শব্দ ওখানে আসে না। আশপাশে তো গাড়ি নাই, আশপাশে তো গাড়ি যাওয়ার রাস্তা নাই, রাস্তা তো ওগুলো অনেক দূরে। আর বাসার ভিতরে যে গাড়ি টাড়ি, এগুলি তো হর্ন দেওয়ারই নিষিদ্ধ, প্রশ্নই আসে না। তো তারপরে উনি নিচে যেই রুমে বসে, উপরে যেখানে থাকে, ওগুলি সব এয়ার টাইট। আর তখন হলো এমন ধরে নিলাম যে খোলাও থাকতো জানালা, ওই সময় জানালা খোলা থাকার কথা না, কারণ আগস্ট মাস বা জুলাই মাস, জুন মাস অত্যন্ত গরম, বন্ধ থাকে। তো কোনো শব্দ হওয়ার কোনো সুযোগ নাই। 3 নাম্বার হচ্ছে, আঠারো সেকেন্ড কেউ কারোর সাথে কথা বলে না সাধারণত। হয়তো যদি বলে এই তুমি ওইটা ওখানে আসো বা ওইটা ওকে দিয়ে দিও, শেষ, ওই রকম। ওইটা হলো একটা আলাদা জিনিস। কিন্তু এখানে দুইজনে কথা বলা, ঘটনা বলা, ঘটনার নির্দেশনা দেওয়া, ওই করা সেই করা, নানান, ইট ম্যাটার অ্যাটলিস্ট 2, 3, 4, 5 মিনিটস। বাকি কি কথা হয়েছিল? ইয়ারশট মানে বিবিসি যে বলছে, তার টেস্টে বলা হয়েছে এটা এডিটেড না বা সম্পাদনা করা হয়নি। তো সম্পাদনা যদি না করা হয়, 2, 3, 5 মিনিটের কথোপকথন কিভাবে 18 সেকেন্ড হয়? আপনি এটাকে 18 সেকেন্ড বানাতে হলে ইউ মাস্ট এডিট ইট। আপনাকে সেটা সম্পাদন করতে হবে, সম্পাদনা করতে হবে। এখানে কাটসাট আগার থেকে মাথা থেকে এইটুক বের করতে হবে। এবং তাজুলের স্টেটমেন্টে আছে আজকে, এই কনভারসেশনে আরো কিছু আছে, সেটা সামনে সারপ্রাইজ হিসেবে আসবে। তার মানে এডিট করে এইটুক বের করছে, আরো অনেক কিছু আছে। সো বিবিসি বলছে এখানে এটা এডিট করা হয় নাই, এটা আরেকটা মিথ্যা কথা। 4 নাম্বার হচ্ছে, যিনি কথা বলতেছে, অফিসার হোক, যেই হোক, পুলিশ অফিসার, সে বলতেছে মোহাম্মদপুরের দিকে যাচ্ছে। আন্দোলন হয় ঢাকায়, অন্য জায়গায় কোথায় হয়? শাহবাগে বা ঢাকা ইউনিভার্সিটিতে, ওই বিভিন্ন জায়গায়। হয়তো যদি 18 জুলাইয়ের কথা বলা হচ্ছে, এটা 18 জুলাইতে মোহাম্মদপুরে কিছুই হয় নাই।
সো এটা বের করার ব্যাপার আছে। মোহাম্মদপুরে কি, এই 18 সেকেন্ডের কনভারসেশনের মধ্যে কোন পক্ষ থেকে ছাত্র একবারও উচ্চারণ করা হয় নাই, আন্দোলন একবারও উচ্চারণ করা হয় নাই, সংঘর্ষ একবারও উচ্চারণ করা হয় নাই। আরো মজার ব্যাপার হচ্ছে, সার্ভিসে আছে যারা বিচারপতি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, তারা তো আর প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার কোনো সুযোগ নাই, দেখা হয়ও না। বা কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় লেভেলের, এছাড়া সার্ভিসে আছে কোনো সচিব, আইজি, সেনাবাহিনীর প্রধান, যেই প্রধানই হোক, কোনো অফিসার কাউকে প্রধানমন্ত্রী আপনি বলে না, সবাইকে তুমি বলে। কিন্তু এই কনভারসেশনে আপনি বলে সম্বোধন করা হয়েছে। আপাতত এইটুকের মধ্যে আমি এইটুকুই বললাম। তারপরে আরো কিছু ব্যাপার আছে, সেটা আইনগত দিক, আমি সেগুলি আর প্রকাশ করলাম না। আমার ব্যক্তিগত ফাইন্ডিংসটা আমি টুকটাক যা পেয়েছি এটুক জানালাম। এখন কথা হচ্ছে, ট্রাম্পের চপেটাঘাত থেকে, ট্রাম্পের কৌশল থেকে বাঁচার জন্য মাথায় রোগ পায়ে চিকিৎসা করে কোনো লাভ নেই। তার his days are numbered. No alternatives to remove him. এইসব করে কোনো বাঁচার কোনো রাস্তা নাই। এগুলি আরো ছেলে খেলা। আরো অনেক কিছু বলা যায়, যাত্রাবাড়ি সম্পর্কে বলছে, অমুক করছে, এগুলি তো আন্দোলনের সময় কি, সেগুলি দিয়ে কথা আমি আর বাড়াতে চাই না। শেষ করবো এইটা বললে, যতই প্রোপাগান্ডা করা হোক, যতই চেষ্টা করা হোক, তো শেখ হাসিনার ফাঁসি দিতে চাইলে আগামীকালকেই ঠিং ঠিং করে ফাঁসির অর্ডার করে ফেলতে পারে, কোনো সমস্যা নাই। ফাঁসির তৈরি করে রাখতে পারে, কোনো সমস্যা নাই। শেখ হাসিনা তো আসবে, কিছুদিনের পরেই আসবে। ওই ফাঁসির দড়ি কার গলায় ঝুলে, এটার দেখার অপেক্ষায় থাকবো আমরা। এটাই হইল, ওখানে হইল ইনুস তো অনেক ম্যাজিক দেখাইছে, আজকে একটা ম্যাজিক দেখাইল। ম্যাজিক মানে কি, আমি তো আমার গতকালকে বোধ হয় ফেসবুক পোস্টে বলেছে, ম্যাজিক মানে কি, ফাঁকিবাজি, মানুষের চোখকে ধুলা দেওয়া, এক ধরনের মানুষকে চিট করা। ঠিক যা ঘটে তা না, তার উল্টাটা মানুষকে বোঝানো। দিস ইজ কল ম্যাজিক। তো ইনুস ম্যাজিক। তো ইনুস এই মানুষকে প্রতারণা করবে, মানুষের চোখে ধুলা দেওয়ার চেষ্টা করবে, দিছেও, ভবিষ্যতেও দেওয়ার চেষ্টা করবে, কিন্তু কোনো সুফল সে পায় নাই, এটাতেও পাবে না, ভবিষ্যতে পাবে না। কথায় বলে মরণকালের কোনো ওষুধ নাই। ইনুসের এখন মরণকাল, মরা রোগে ধরেছে, এটার কোনো ওষুধ নেই, এখান থেকে বাঁচারও কোনো উপায় নেই। শেখ হাসিনা আসতেছে, সবার বিচার হবে। কার গলায় ফাঁসি হয় সেটা দেখার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।